আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো। জি ভাই, কেমন হ্যাঁ ভাই, আছেন ভালো আপনারা? আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। Okay, so let's start our class today. And in our previous class, we discussed about Earth speaking module part 1. And this class is really important to you because today I would like to discuss about part 1 also. So this reason this class is really important and very very essential for everybody. Okay, so I think if you have any question or queries after completing my lecture, you will have chance to ask me about any kind of question or queries. Okay, so first of all, I would like to complete our lecture today. And actually today's class is an extra information about the part 1. In our previous class, we already have discussed about the main function, main points, and the important facts, how the structures we should to generate, and how the ideas we should to generate, and logically we should to connect. So today we are just going to give an extra information here. So আমরা আমাদের আজকে যে জিনিসটা খুবই জরুরি, ensure you don't make these common mistakes. আমরা জানি যে পার্ট ওয়ানে খুবই সিম্পল এবং ইন্ট্রোডাক্টরি ইনফরমেশন আপনাকে দিতে হয়। সো যার কারণে আমরা যদি পার্ট ওয়ানটাকে একটু ভালো করে প্রেজেন্ট করতে পারি, সো এটা ডেফিনেটলি অনেক বড় একটা কাজ হবে এবং আমাদের ভালো একটা স্কোর পাওয়ার জন্য, বিশেষ করে ভালো একটা ব্যান্ড স্কোরের জন্য খুবই ইফেক্টিভ একটা কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এইসব কারণে আহ, আমাদেরকে এখানে একটু খেয়াল করতে হবে এবং খুব ভালো করে কনসেন্ট্রেশন দিতে হবে যে কিভাবে আমাদের কোন কাজগুলো করা যাবে না, কোন কাজগুলো করতে হবে। ভেরি সিম্পলি, ডোন্ট গিভ ভেরি শর্ট অ্যান্সার। আপনার অ্যান্সার গুলো খুব শর্ট হবে না, সংক্ষিপ্ত হবে না। মোটামুটি আহ 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে আপনাকে অ্যান্সার গুলো দিতে হবে। তো আপনাকে খেয়াল করতে হবে যে এই পার্ট ওয়ানে তারা আপনাকে সময় দিবে 4 to 5 মিনিটস। তো যেহেতু 4 to 5 মিনিট সময় দিবে এবং তার কাছে 12-14টা কোশ্চেন থাকবে, এই 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাকে করার জন্য, এন্ড দ্যাটস ওয়াই আপনি যদি ধরেন যে জাস্ট একটা ওয়ার্ড সেন্টেন্সের অ্যান্সার দেন, একটা সেন্টেন্সের দিয়ে অ্যান্সার দিয়ে দেন, তো দেখা যাবে যে 12-14টা কোশ্চেন তার শেষ। আবার যদি অনেক বড় করে অ্যান্সার দেন, সে দেখা যাবে যে 2-3টা কোশ্চেন হইতে হইতে আপনার 4-5 মিনিট শেষ। তো এমন ভাবে অ্যান্সার গুলো দিতে হবে মেইনলি, যেটা খুব বেশি বড় হবে না আবার ছোটও হবে না অনেক। তো 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো। দেন হচ্ছে ডোন্ট মেমোরাইজ অ্যান্সার। আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে হ্যাঁ, কিছু বিষয় আমাদের আসলে মেমোরাইজ করতে হবে। মানে আইএলটিএস স্পোকেনে আসলে মেমোরাইজ অ্যান্সার দেওয়াটা সমস্যা না। মেইনলি আচ্ছা, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে ওকে। জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। যদি কারো সমস্যা হয়, আমার মনে হয় আপনার ডিভাইসটাকে একটু কোনো ভাবে রিকানেক্ট করা যায় কিনা দেখলে ভালো হয়। আচ্ছা, সো নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখানে আসলে ধরেন কিছু মেমোরাইজ অ্যান্সার আপনার দেওয়া হয়ে যাবে, যেমন হোয়াটস ইওর নেম। ভাই, এইটা তো আপনি জীবনে কম প্র্যাকটিস করবেন না আইএলটিএস দেওয়ার আগে, তাই না? প্রচুর প্র্যাকটিস করা হবে। এরপরে ধরেন বলবেন যে হোয়ার আর ইউ ফ্রম। তো এই কোশ্চেন গুলো তো খুব কমন, মানে এটা থাকবেই। সো হোয়াটস ইওর হবি, হ্যাঁ। সো হোয়াট ডু ইউ ডু। সো এই সিম্পল এবং কমন কোশ্চেন গুলার অ্যান্সার গুলো তো আসলেই আপনার ভুলে যাবে। হয়ে যাবে, তাই না?
তো তাহলে এখানে কি করণীয়? মেইনলি করণীয়টা হচ্ছে যে মেমোরাইজ করাটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে আপনি যখন বলতেছেন তখন যদি এটা বোঝা যায় যে মেমোরাইজ করে বলতেছেন, এটা সমস্যা। মানে আপনার বোঝানোটা, এক্সপ্রেশনটা যাতে বোঝা যায় যে আপনি ন্যাচারালি কথা বলছেন, ফ্লুয়েন্টলি কথা বলতেছেন, নট ফ্রম ইওর মেমোরি আর মেমোরাইজড অ্যান্সার। সো এই মেমোরাইজড অ্যান্সার এটা বোঝা না গেলেই হয়েছে, এটাই হচ্ছে মেইন কথা। আমার এই পয়েন্টে আমার কথাটা বুঝছেন? ডোন্ট মেমোরাইজ অ্যান্সার, এই বিষয়টা বুঝেন নাই কে? বুঝছি ভাইয়া। ওকে, খেয়াল করতে হবে, দিস ইজ আ টেস্ট অফ ইউর স্পোকেন ল্যাঙ্গুয়েজ, নট ইউর মেমোরি। হ্যাভ কনফিডেন্স ইন ইউর স্কিলস অ্যান্ড লেট ইউর অ্যান্সার ফ্লো ন্যাচুরালি। খেয়াল করতে হবে যে এই টেস্টটা কিন্তু আপনার কি নলেজ টেস্ট না বা মেমোরি টেস্ট না, এটা হচ্ছে আপনার স্পোকেন ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো এখানে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এবং আপনার ন্যাচারাল যে ফ্লোটা, সেই ফ্লোটা রাখতে হবে। এরপরের পয়েন্টটা হচ্ছে ডোন্ট ওভার থিঙ্ক অ্যান্সার। কোনো অ্যান্সার অনেক বেশি চিন্তা করা যাবে না, ঠিক আছে? তো এটা খেয়াল করা যে কোনো অ্যান্সার নিয়ে আপনি অনেক বেশি চিন্তা ভাবনা, অনেক ডিসকাশন করার কিছু নাই। সো জাস্ট কোশ্চেন করছে, আপনি আপনার মতো অ্যান্সার দিয়ে দিবেন। এটার কত ডিফারেন্ট, মানে ডিপে কি অ্যান্সার দিবেন, কত অথেন্টিক অ্যান্সার দিবেন, এটা ইম্পর্টেন্ট না। আইএলটিএস স্পিকিং এ মেইনলি হচ্ছে আপনার স্পিকিং এর ধরনটা কেমন, স্পিকিং এর ওয়েটা কেমন, কথা বলার আপনার ফ্লুয়েন্সিটা কেমন, ন্যাচারালিটি আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। একটা অ্যান্সার আপনি কি দিচ্ছেন সেটা যতটা ইম্পর্টেন্ট, কিভাবে দিচ্ছেন সেটা বেশি ইম্পর্টেন্ট। আমার এই একটা সিম্পল কথা মনে রাখবেন, স্পিকিং এ সারা জীবনের জন্য সকল সমস্যার সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এ আপনি কি ইনফরমেশন দিচ্ছেন সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন, আপনার দেওয়ার ওয়েটা কি, ধরনটা কি, প্রেজেন্টেশনের ওয়েটা কি, এটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার মধ্যে নার্ভাসনেস থাকবে, এটা ভেরি সিম্পল, কিন্তু আপনার এই নার্ভাসনেসটাকে ওভারকাম করতে হবে। কিভাবে? আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিব, সেই এক্সট্রা ইনফরমেশনটা কিভাবে আমরা যুক্ত করব আমাদের নার্ভাসনেস দূর করার জন্য, আমরা কিভাবে আহ, কোন এক্সপ্রেশন গুলো বলে আমরা ওভারকাম করব আমাদের নার্ভাসনেসটা, আমরা সেটা নিয়ে কাজ করব। এরপরে প্যারাফ্রেজ করা যেতে পারে। আপনার যদি অ্যান্সার নিয়ে চিন্তা করতে সমস্যা হয় তাহলে প্যারাফ্রেজ করা যেতে পারে। আমরা জানি প্যারাফ্রেজ মানে কি। প্যারাফ্রেজ মানে হচ্ছে একই অ্যান্সার ডিফারেন্ট স্ট্রাকচার ব্যবহার করে ডিফারেন্ট ওয়েতে লেখার নাম, অর্থাৎ মিনিং সেম রেখে ডিফারেন্ট ভাবে লেখার নাম হচ্ছে প্যারাফ্রেজিং বলে, বা বলার নাম প্যারাফ্রেজিং বলে। তো তাহলে আমরা বলবো হচ্ছে জাস্ট কোশ্চেনটাকেই বা একই অ্যান্সারটাকে একটু অন্যভাবে বলার ট্রাই করবো, দ্যাটস ইট। আর ডোন্ট ফ্রিজ ইফ ইউ গেট আনইউজুয়াল কোশ্চেন। আপনি ধরেন একটা কোশ্চেন পেয়েছেন যেটা আপনার জন্য আনইউজুয়াল, আপনি খুব একটা হ্যাবিচুয়েট না, তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই, আপনি একটা অ্যান্সার দিয়ে দেন, জাস্ট ইট। এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস এই এই স্লাইড থেকে দিচ্ছি। এখানে দেখেন দেওয়া আছে ডিফারেন্ট ফর্মস অফ এক্সপ্রেশনস। আজকের পর থেকে আপনারা যখন আমাদের সাথে কনভারসেশন করবেন বা প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি আপনাকে এই ফর্মস অফ এক্সপ্রেশনস গুলা ব্যবহার করে দেন কথা বলতে হবে। কি কি আছে দেখেন, এখানে বলা আছে ওয়েল। এক নাম্বার বলা আছে ওয়েল। নেটিভ স্পিকার যারা, অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি, তারা যখন কথা বলে, তারা যে কোনো কথা বলার আগে ওয়েল দিয়ে শুরু করে। যেমন সিম্পল কোশ্চেন, টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু বলেন। অ্যান্সারটা কিভাবে দেওয়া যেতে পারে? যে ওয়েল, মাই নেম ইজ ফয়সাল, আই লিভ ইন ঢাকা। ভেরি সিম্পলি জাস্ট ওয়েল শব্দটা যুক্ত করে একদম শুরুর দিকে।
2 নাম্বার পয়েন্টে যেটা আছে দেখেন যে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, honestly speaking, if I'm honest with myself, and frankly speaking. ধরেন কোথাও আপনার মতামত জানতে চেয়ে প্রশ্ন করা হয়েছে, Just আপনার মতামত জানতে চেয়ে প্রশ্ন করা হলে এক্ষেত্রে আপনি এই এক্সপ্রেশনের যে কোনো একটা এক্সপ্রেশন ব্যবহার করে আপনি স্পিকিং করতে পারেন, যে কোনো একটা। যেমন আপনি যদি বলেন বা আপনাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট টাইপস অফ ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল ইন ইওর অ্যাপার্টমেন্ট, আপনার অ্যাপার্টমেন্টে কোন আসবেন এখানে ধরনের আপনার ফ্যাসিলিটি সঙ্গে অ্যাভেলেবল। আসবে না, আপনার সঙ্গে স্ক্রিনে আসবে না কবে। কেউ কিছু ঠিক। বলবেন? ওকে, সো এক্ষেত্রে যেভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া যায়, যেমন এখানে দেওয়া আছে টু বি অনেস্ট, আপনি যদি টু বি অনেস্ট না দিয়ে অনেস্টলি স্পিকিং দেন কোনো সমস্যা নেই। আপনি যদি ইফ আই এম অনেস্ট উইথ মাইসেলফ দেন তাতেও সমস্যা নেই। আপনি যদি করছেন না, আপনি ফ্র্যাঙ্কলি স্পিকিং দিবেন তাতেও কোনো সমস্যা নেই, বা অ্যাকচুয়ালি দিবেন তাতেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে শুরু করা। তবে এই ধরনের কোশ্চেন যখন আপনাকে ধরে দুইটা বা তিনটা বা চারটা করবে, এক্ষেত্রে আবার বারবার একইটা দেওয়া যাবে না। তো ধরেন আপনি বারবার এখানে মূল সমস্যা জি ভাই। আচ্ছা, আপনারা এখন তো আপনাদের ইয়া লাগতেছে না, সো আপনারা ইন্টারেক্ট করা লাগছে না, সবাই মিউট করে রাখেন, যখন আমি আপনাদেরকে সুযোগ দিব তখন কথা বলতে পারবেন। সো বারবার ধরেন আপনি অনেস্টলি স্পিকিং না বলে বা বারবার টু বি অনেস্ট না বলে, একবার আপনি বললেন অনেস্টলি স্পিকিং, একটা কোশ্চেনের জন্য বললেন টু বি অনেস্ট, আরেকটা কোশ্চেনের জন্য বললেন ইফ আই এম অনেস্ট উইথ মাইসেলফ, আরেকটার জন্য বললেন ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই এক্সপ্রেশন গুলো মূলত একটা কোশ্চেনের একদম শুরুতে বলতে হয়, একদম বিগিনিং অফ এনি কাইন্ডস অফ অ্যান্সার, মানে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একদম শুরুতে আপনি এই এক্সপ্রেশন গুলো বলতে পারেন। যেমন টু বি অনেস্ট, মাই অ্যাপার্টমেন্ট ইজ ফার্নিশড উইথ আ লট অফ ফ্যাসিলিটিস হুইচ ইনক্লুডস uninterrupted electricity supply, greater degree of freedom, healthy environment and mass flow. ওকে, নেক্সট আসেন কি আছে। 3 নাম্বার পয়েন্টে বলা আছে ইফ আই এম নট মিস্টেকেন বা ইফ আই ক্যান রিকল কারেক্ট। আপনাকে যদি কোনো একটা কোশ্চেন করা হলো, কিন্তু আপনি সেই কোশ্চেনের অ্যান্সারটা পুরোপুরি নিশ্চিত না। যেমন আপনাকে বলা হলো হোয়েন ডিড ইউ ফার্স্ট ওয়াচ মুভি, আপনি আপনার লাইফে প্রথম কখন মুভি দেখেছেন। তো এটা তো আসলে এক্স্যাক্টলি বলাটা খুব ডিফিকাল্ট, তাই না, যে আপনি আসলে ফার্স্ট কবে মুভি দেখেছেন। সো এরকম যেটা একদম এক্স্যাক্টলি বলা কঠিন, এরকম কোশ্চেনের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইফ আই এম নট মিস্টেকেন বা ইফ আই ক্যান রিকল কারেক্টলি it was January 2014. I, along with my some friends, watched a movie named Three Idiots. Very simply, দেখেন এখানে বলা হয়েছে যে ইফ আই এম নট মিস্টেকেন, যদি আপনি বলতেন ইফ আই ক্যান রিকল কারেক্টলি কোনো সমস্যা ছিল না, অর্থাৎ যে কোনো একটা এক্সপ্রেশন আপনি ব্যবহার করে এটা বলতে পারেন। আপনাকে যে কোশ্চেন করা হয় সেই কোশ্চেনের সাথে যদি আপনি এগ্রি করেন বা একমত হয়ে কথা বলেন বা সহমত হয়ে কথা বলেন, তো সেই সহমত হয়ে কথা বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এগ্রি বা আই ডু বিলিভ। এখানে বলা আছে দেখেন, ডু ইউ থিঙ্ক imprisonment can refrain criminals from committing crime? আপনি কি মনে করেন যে কারাবরণ, যে কারাবাস দেওয়া হয় ক্রিমিনালদেরকে, এটা কি আসলে তাদেরকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে দূরে রাখে কিনা। তো এটার সাথে যদি আপনি এগ্রি করেন, ওকে আই ডু এগ্রি বা আই ডু বিলিভ with the idea that detention can be the best way how to abstain offenders from criminal activities. এরপরে দেখেন, আপনি যদি দ্বিমত পোষণ করেন তাহলে কোন এক্সপ্রেশন গুলা দিবেন। এখানে বলা আছে আই ডিসএগ্রি, বাই আই এনটায়ারলি ডিসএগ্রি, আই এম অ্যাফ্রেড, আই ডোন্ট বিলিভ, আই কান্ট এগ্রি উইথ ইট, আই ডোন্ট বাই ইট, বাই দ্য আর্গুমেন্ট দ্যাট, হ্যাঁ, এইভাবে করে আপনি বলতে পারেন আপনি দ্বিমত পোষণ করলে। যেমন
Do you think that it, entrance the museum should be free of charge? আপনি কি মনে করেন কিনা যে মিউজিয়ামে প্রবেশের জন্য যে চার্জ, প্রবেশ ফি, সেটা ফ্রি করা দরকার কিনা? আপনি এটার সাথে কি মনে করেন? সো এটার সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন, বলতে পারেন আই এম অ্যাফ্রেড আই ডোন্ট থিংক দ্য এন্ট্রি টু মিউজিয়াম শুড বি ফ্রি অফ চার্জ। অথবা বলতে পারেন যে আই ডো নট বাই দ্য আর্গুমেন্ট দ্যাট, বা আই ডিসএগ্রি, আই এনটায়ারলি ডিসএগ্রি। এভাবে করে আপনি বলতে পারেন। ঠিক আছে, ওকে। ভাইয়া কেউ একজন আনমিউট আছে মনে হয়, ওনার জন্য শুনতে পাচ্ছিলাম না। সাউন্ড মিউট আছে? ও ইউনুস ভাই, আপনি একটু, আচ্ছা, এখন এখন শোনা যায় কিনা ভাই সবারটা? আমার কথা সবাই শুনতে পান? জি জি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। জি ভাইয়া। আহ, ভাই আপনি হোস্ট থেকে সবাইকে আনমিউট করে দিলে মনে হয় ভালো হয়। ওকে, সো আমি সবাইকে মিউট করে দিয়েছি। নেক্সট আমরা আসি। ধরেন আপনাকে বলা হলো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অনলাইন শপিং। এখন আপনি ধরেন তিনটা বা চারটা সুবিধা বলবেন, বা চারটা বৈশিষ্ট্য বলবেন কোনো কারণে, বা চারটা অসুবিধা বলবেন, চারটা সমস্যার কথা বলবেন। সো এরকম একটা দুইটা তিনটা চারটা এক এক করে যখন বলতে হয়, এক্ষেত্রে কিছু এক্সপ্রেশন আছে। যেমন আপনি ফার্স্টটা বলার ক্ষেত্রে ফার্স্ট অফ অল বা ফার্স্টলি, এরপরে সেকেন্ডলি বা সেকেন্ড অফ অল, থার্ডলি বা থার্ড অফ অল, এবং ফাইনালি। এভাবে যেমন বলতে পারেন। আবার বলতে পারেন টু বিগিন উইথ প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আপনি বলতে পারেন বিসাইডস। তৃতীয়টার ক্ষেত্রে বলতে পারেন ইন অ্যাডিশন। চতুর্থটার ক্ষেত্রে বলতে পারেন মোর ওভার। পঞ্চমটার ক্ষেত্রে বলতে পারেন ফার্দার মোর। এরপরে ফাইনালি বা লাস্টলি, টু সাম আপ, টু সামারাইজ। ঠিক আছে, সো এইভাবে করে আপনি বলতে পারেন। সো এই যে জিনিসগুলো আপনি বলতেছেন, বা এই যে আপনার আহ, এই এক্সপ্রেশন গুলো যদি ব্যবহার করেন, আপনার স্পিকিংটা আসলে অটোমেটিক্যালি অ্যাডভান্স হয়ে যাবে। এবং এইগুলো আসলে এমন এক্সপ্রেশন যেটা আপনি টপিক যেটাই আসুক, কোশ্চেন যেটাই করুক, আপনি সব কোশ্চেনের সাথে, সব টপিকের সাথে এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারবেন। এন্ড দ্যাটস ওয়াই আপনার, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আইএলটিএস এর জন্য ভোকাবুলারি লাগবে, কিন্তু এর মানে এটা নয় যে আপনার হাজার হাজার ভোকাবুলারি করতে হবে। স্পেসিফিক কিছু জিনিস আপনাকে শিখতে হবে, যে জিনিসগুলো দিয়ে আপনি আলটিমেটলি কথা বলতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। যেমন এইগুলা যে আজকে দিতেছি, প্রত্যেকটা জিনিস আপনি স্পিকিং এ কাজে লাগাইতে পারবেন, টপিক যেটাই আসুক, কোশ্চেন যেটাই আসুক। তো যেই জিনিসটা খুবই কমন, এটা আপনি ব্যবহার করতে পারবেন সব জায়গায়, তো সেটা আপনি কেন মুখস্থ করবেন না, সেটা আপনি কেন পড়বেন না? এটা হচ্ছে বিষয়। দেখেন, কোনো কিছু বর্ণনা কিংবা অনেকগুলো কারণ, সুবিধা অসুবিধা বলার সময় আমরা এটা বলতে পারি। যেমন হোয়াট আর দ্য প্রি পজিটিভস অফ লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ। একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য পজিটিভ দিক কি কি? যেমন বলার আছে দেয়ার আর লটস অফ অ্যাডভান্টেজেস, ফার্স্টলি দিয়ে একটা পয়েন্ট, সেকেন্ডলি দিয়ে একটা, থার্ডলি দিয়ে একটা, ফাইনালি দিয়ে একটা, শেষ করা। তো এইভাবে করে আমরা বলতে পারি। এখন আমরা এখানে দেখেন কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। যেমন শুরুতে বলা আছে লোয়ার গ্রেডের অ্যান্সার, যেমন ডু ইউ লাইক টু প্লে স্পোর্টস? আপনি কি খেলাধুলা পছন্দ করেন? সো এটার খুব লোয়ার গ্রেডের অ্যান্সার হচ্ছে ইয়েস আই ডু। আইএলটিএস এই ধরনের অ্যান্সার চলে না, চলবে না, বাদ, আউট। সো তাহলে কি করতে হবে? যেমন বলা হচ্ছে হট শট কোন ধরনের খেলা? আউটডোর বেসিকলি। সো ডু ইউ হ্যাভ পার্টিকুলার ফেভারিট? আই ডোন্ট হ্যাভ। মানে এই যে ছোট ছোট অ্যান্সার, ইয়েস নো ভেরি গুড দি অ্যান্সার, এই ইয়েস নো ভেরি গুড এর অ্যান্সার আইএলটিএস এ চলবে না। আপনি অন্য কোথাও চালাবেন কি না চালাবেন সেটা পরের বিষয়, কিন্তু আইএলটিএস এ চলবে না। এখানে হায়ার গ্রেডের অ্যান্সারটা কেমন? যেমন ডু ইউ লাইক টু প্লে স্পোর্টস, এই এক কোশ্চেনের অ্যান্সারটা কেমন হতে পারে? Well, I would have to say that I'm a big fan of sports. In particular,
I really like to play outdoor games because it is beneficial not only physically but also mentally. For instance, cricket is my most favorite sport. খেয়াল রাখবেন, পার্ট ওয়ান এর কোশ্চেনে তিনটা জিনিস থাকবে। শুরুতে আপনি কি করবেন, একটা অ্যান্সার দিবেন, এরপরে সেটা রিজন দিবেন যে কেন আপনি এটা করেন, এবং 3 নম্বরে হচ্ছে এক্সাম্পল দিবেন। আমি বলেছি পার্ট ওয়ান এর তিনটা ফাংশন নিয়ে আসতে, একটা হচ্ছে অ্যান্সার সরাসরি দেয়া, দ্বিতীয়ত ওইটা রিজন দেয়া, বিকজ, হ্যাঁ, বিকজ দিয়ে এটা রিজন বলা, এবং ফাইনালি এক্সাম্পল দেয়া। এই তিনটা জিনিস বলতে হবে। ভাই এখানে আমার এই কথাটা বুঝেন নাই যে পার্ট ওয়ান এর কোশ্চেনের অ্যান্সারের মধ্যে যেমন আপনি কি এটা পছন্দ করেন, হ্যাঁ আমি পছন্দ করি, এইভাবে অ্যান্সার দেওয়া যাবে না, আপনি কেন পছন্দ করেন এবং সেটার একটা উদাহরণ যে আমি এইটা পছন্দ করি, এই খেলা করার ধরেন আমি খেলাধুলা পছন্দ করি, কেন করি, ইটস রিয়েলি হেল্পফুল ফর মাই হেলথ, স্পেশালি ফর মাই ফিজিক্যালি এন্ড মেন্টালি, and besides this I like cricket or something like that. So এরকম একটা ক্রিকেট বা ফুটবল এরকম স্পেসিফিক এক্সাম্পল দেওয়া। সো এই যে জিনিস মানে একটা কোশ্চেনের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে এই জিনিসটা বুঝেন নাই কে কে বলেন, পার্ট ওয়ানে বুঝেন নাই কে কে বলেন তো ভাই, বলেন। বোঝা গেছে ক্লিয়ারলি। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা তাহলে এটা কিভাবে, এটা মানে বুঝেন না এরকম কেউ আছে কিনা? জি, আমাকে একটু আবার বুঝাইলে ভালো হতো। ধরেন যে কোনো কোশ্চেনে, পার্ট ওয়ান এর যে কোনো কোশ্চেনে তিনটা বিষয় থাকবে। আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি বিরিয়ানি পছন্দ করেন, আপনি বললেন যে হ্যাঁ আমি ছোটবেলা থেকেই বিরিয়ানি পছন্দ করি, আমার খুব ভালো লাগে ইত্যাদি ইত্যাদি। এরপরে ইনফরমেশন দিব হচ্ছে যে আপনি কেন পছন্দ করেন, মানে সে কিন্তু কেন কোশ্চেন করবে না, জাস্ট কোশ্চেন করেছে যে আপনি বিরিয়ানি পছন্দ করেন কিনা। আপনি বলছেন যে হ্যাঁ আমি পছন্দ করি, এরপরে এর সাথে যুক্ত করতে হবে আপনি কেন বিরিয়ানি পছন্দ করেন, এবং আরেকটা এক্সাম্পল দিলেন যে আপনি নান্না বিরিয়ানি পছন্দ করেন বা হাজি বিরিয়ানি পছন্দ করেন। আমার কথা এখন ক্লিয়ার কিনা ভাই? জি জি। একটা জি ক্লিয়ার। অ্যান্সারের মধ্যে তিনটা অ্যান্সার দিতে হবে একটা কোশ্চেনের মধ্যে। এখন যখন আপনি তিনটা কোশ্চেন এর অ্যান্সার দিবেন তখন ডেফিনেটলি তিনটা, দুইটা, তিনটা বা চারটা অ্যান্সার সেন্টেন্স হয়ে যাবে। আর এটা বলতে মিনিমাম 25-30 সেকেন্ড সময় লাগবে। আর এই 25 থেকে 30 সেকেন্ড সময় হলেই এনাফ, আর এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যান্সার। আমরা যেটা করি জাস্ট হোয়াটস ইউর নেম, ফয়সাল মাহমুদ, হোয়ার আর ইউ ফ্রম, ঝিনাইদহ, এইভাবে অ্যান্সার দেওয়া যাবে না ভাই। হিসাব ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ার? আপনাকে যখন কথা জিজ্ঞেস করা হচ্ছে হোয়াটস ইউর নেম, আপনাকে বলতে হবে দিস ইজ ফয়সাল মাহমুদ, ফয়সাল ইজ মাই গিভেন নেম এন্ড মাই সারনেম ইজ মাহমুদ, ইউ ক্যান কল মি ফয়সাল। তাহলে আমি তিনটা সেন্টেন্স বা তিনটা লাইনে বলে দিয়েছি। এরপরে বলা হলো যে হোয়ার আর ইউ ফ্রম, আমি যদি বলি আই এম ফ্রম ঝিনাইদহ, বাট I have been living in Dhaka city last 3 years because of my job purpose. And if I want to mention about my home district, I mean Chennai, definitely I want to mention that it's a beautiful place, and there are some sea beaches and different kinds of tourist places are available in this place, in this district. Just ওইটা নিয়ে আপনি কিছু এক্সপ্লেইন করা, যেমন such as Dream Valley and many kinds of resorts are available in this place. So আপনি জাস্ট ওইটা নিয়ে একটু দুইটা বা তিনটা লাইন বলা আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। এখন আসেন কিভাবে আরো অ্যান্সার দেওয়া যায়। প্রশ্নের ধরন অনুযায়ী আপনাকে মূলত উত্তর দিতে হবে। যেমন পার্ট ওয়ান এর প্রশ্নের উত্তর 3 থেকে 4 বাক্যে দেওয়া, আর পার্ট থ্রি এর ক্ষেত্রে 4 থেকে 6 বাক্যে দিতে পারেন। অর্থাৎ পার্ট ওয়ান এরটা আপনি তুলনামূলকভাবে ছোট দিবেন, কিন্তু পার্ট থ্রি যেটা সেখানে আবার তুলনামূলকভাবে বড় করে অ্যান্সার দেওয়া। যেমন এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট কাইন্ড অফ মুভিজ ডু ইউ লাইক, কোন ধরনের মুভি আপনি পছন্দ করেন।
এখানে বলা আছে frankly speaking there are three genres of movie that I prefer to watch. The ones I like most are action movies because they reason দিলেন. I am also keen on horror movies as they are very to add more. I am into detective movies always as there. Again এখানে অনেক বড় করে অ্যান্সার দেওয়া আছে, এটা কিন্তু পার্ট 3 এর অ্যান্সার, ঠিক আছে? অর্থাৎ একই টাইপের কোশ্চেন, কিন্তু যেটা যদি পার্ট 3 তে কোশ্চেন করে তাহলে এটা নিয়ে আরো বিস্তারিত বলা। এই যে দেখেন এখানে তিনটা পয়েন্ট নিয়ে কথা বলেছে, আপনি কোন ধরনের মুভি পছন্দ করেন। সে প্রথমে বলছে আমি মানে মুভি তো পছন্দ করে, প্রথমত বলতেছে যে আমি কি মুভি পছন্দ করি, অ্যাকশন মুভিজ, এন্ড দেন এখানে রিজন দেওয়া হয়েছে। এরপর বলছে হরর মুভিজ, রিজন দেওয়া আছে, ডিটেকটিভ মুভিজ দিয়ে রিজন দেওয়া আছে। যেমন বলা হয়েছে frankly speaking there are three genres of movies that I prefer to watch. The ones I like most are action movies because I am a big fan of Arnold Schwarzenegger and I truly enjoy his performances in the action movies he acted in. I'm also keen on horror movies as the stories of such movies are quite unpredictable, which in turn hooks me to the storytelling. To add more, I'm into detective movies as well as such movies often reflect some of my favorite detective characters. So এখানে জাস্ট রিজন দেওয়া হয়েছে, কিছু এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট ইট। এখানে সেকেন্ড আরেকটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলা আছে। আপনি প্রথমে একটা জেনারেল রিজন দিয়ে কথা শুরু করবেন, পরে সেটা নির্দিষ্ট করে বলবেন আপনি কি বোঝাতে যাচ্ছেন, শেষে একটি উদাহরণ দিয়ে আরো স্পেসিফিক করতে পারেন। যেমন এখানে বলা হয়েছে যে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক, তো আপনি শুরুতে একটা জেনারেল অ্যান্সার দিলেন যে সি ফুড ইউ লাইক, স্পেসিফিক অ্যান্সার দিলেন বাংলাদেশি সি ফুড, আর এক্সাম্পল দিলেন সেটা কি কোরাল, সি ফুডের মধ্যে কোরাল। যেমন ওয়েল আই উড হ্যাভ টু সে আই এম এ বিগ ফ্যান অফ সি ফুড, এটা ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড ইন পার্টিকুলার মানে নির্দিষ্ট করে বললে I tremendously enjoy eating Bangladeshi seafood. It is always extremely fresh. এটা রিজন দেওয়া হয়েছে যে আপনি বাংলাদেশি সি ফুড কেন পছন্দ করেন, কারণ এটা খুব ফ্রেশ থাকে। And then for instance, coral is must try item for seafood lovers like me. এটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এই সি ফুড গুলোর মধ্যে কোনটা কোরাল সে সব থেকে পছন্দ করে। সো আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে কিছু পরিস্থিতি বিবেচনা করে অ্যান্সার দেওয়া লাগতে পারে, যেমন ডু ইউ শেয়ার পার্সোনাল ইনফরমেশন অনলাইন, এখানে একটা জাস্ট এক্সাম্পল অ্যান্সার দেওয়া আছে। অনেকগুলো এক্সাম্পল অ্যান্সার দেওয়া আসলে রিজনটা হচ্ছে এটা যে অ্যান্সার গুলো আসলে কিভাবে দিতে হবে, কিভাবে একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে, আইডিয়াটা জেনারেট করতে হবে, এটা যাতে আপনি স্লাইডটা দেখেই আইডিয়াটা নিতে পারেন, যার কারণে স্লাইডে অনেকগুলা অ্যান্সার দেওয়া হয়েছে। যেমন it depends actually. I usually do not prefer or support sharing personal information online because I think nowadays cybercrime is a frequent occurrence. However, when it comes to sharing valuable details about me with my bosom friends, I am comfortable sharing personal information as I do feel secure. Okay. এরপর আসেন কনসেশন টাইপের, যেমন এরকম উত্তরে আপনি প্রথমে যেমন একটা কোশ্চেন করা আছে, দেখেন হোয়াট কাইন্ড অফ শপিং ডু ইউ লাইক, অনলাইন আর অফলাইন, আপনি কোন ধরনের শপিং, আপনাকে যদি অপশন দেয় যে অনলাইন করেন নাকি অফলাইন, কোনটা আপনি পছন্দ করেন, কোন ধরনের শপিং। তো এখানে বলা হয়েছে honestly speaking at present I have been enjoying online shopping from the outbreak of COVID-19. COVID-19 পর থেকে মূলত আমি অনলাইন শপিং এর বেশ এনজয় করছি। to be it is time saving and save as well as doesn't require me to go outside. এটা কারণ হচ্ছে যে এটা সময় সেভ করে এবং আমার এটা বাইরে যাওয়া লাগে না। however after the situation turns for better, যখন এই সিচুয়েশনটা বেটার হওয়ার পর থেকে I am habituating for offline shopping also since I can benefit from bargaining and assessing the product quality before making the payment. অর্থাৎ পেমেন্ট করার আগে এখন আমি অফলাইনে হ্যাবিচুয়েট হচ্ছি, কারণ কি এখানে বার্গেনিং করার সুযোগ আছে, প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে পেমেন্ট করার আগে। তো এখানে যেটা করা যেতে পারে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, দেখেন একটা কথা হচ্ছে যে আপনাকে একটা কোশ্চেন করা হলো আপনি সরাসরি অ্যান্সার দিলেন না, বা আপনার কাছে সরাসরি অ্যান্সার আপনার নাই, আপনার হয়তো 5 সেকেন্ড ভাবতে সময় লাগতেছে বা 2 সেকেন্ড ভাবতে সময় লাগতেছে, তখন আপনি বসে না থেকে কিভাবে শুরু করবেন। দেখেন বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, আপনি কোন ধরনের মিউজিক পছন্দ করেন। সো এখানে বলা আছে ইফ আই এম অনেস্ট উইথ মাইসেলফ আই ডোন্ট রিয়েলি হ্যাভ আ ফেভারিট কাইন্ড অফ মিউজিক বাট আই থিঙ্ক ইফ আই হ্যাড টু চুজ ওয়ান আই উড গো ফর লিসেনিং টু ফক মিউজিক। দেখেন এই ফক মিউজিক এই শব্দটা বলার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো
অ্যান্সার দেওয়া নেই, মিউজিক সম্পর্কে কোনো স্পেসিফিক অ্যান্সার দেওয়া আছে যে আপনি কোন মিউজিক পছন্দ করেন। এটা জেনারেল একটা বিষয় নিয়ে কথা বলা আছে। If I'm honest with myself, I don't really have a favorite kind of music, but I think if I had to choose one, I would go for listening folk music. এরপর বলা হয়েছে যে এই ফক মিউজিক কেন পছন্দ করেন, কারণ which reflects and it is representative of different tradition and cultures. ডিফারেন্ট ট্র্যাডিশন এন্ড কালচার এখানে শো করানো হয়, যার কারণে সে পছন্দ করে। তো এতক্ষণ পর্যন্ত এই যতটুকু নিয়ে এই ডিসকাশন করা হলো, এইটুকু নিয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। কারো কোনো জানার প্রশ্ন আছে? আছে কোনো প্রশ্ন? ভাই নেই। যদি না থাকে ভালো। আচ্ছা ভাইয়া, একটা বিষয় একটু জানার ছিল, সেটা হলো যে আহ আমাদের ওই যে যে মানে অনেক সময় ফিলার ওয়ার্ড গুলো আমরা যে ইউজ করি, তো ওগুলো কিভাবে ওভারকাম করবো? আচ্ছা, ওইগুলা হচ্ছে আপনাকে গতদিন কিছু ইয়া দিয়েছিলাম যে আমরা ওই ওয়ার্ড গুলার পরিবর্তে মানে আমরা জাস্ট অ্যাও করার পরিবর্তে আমরা যেমন ইউনো, ফরচুনো, অ্যাকচুয়ালি, হ্যাঁ, বা এই শব্দগুলো ওয়েল, ঠিক আছে, দেন এইগুলা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বুঝছেন কিনা কথাটা? জি জি জি, জি জি বুঝতে পেরেছি। এইটা আমি দিয়েছি, কিন্তু অলরেডি এটা বলেছি যে আমরা জাস্ট জাস্ট অ্যাও বা কোথাও থেমে যাওয়ার থেকে বরং আমরা ওই ওয়ার্ড গুলা প্রনাউন্স করতে পারি। ঠিক আছে, এগুলা আমাদের মানে স্কোরটাকে স্ট্যান্ডিনেস করে রাখতে সুবিধা করবে আর কি, স্টেবল করে রাখতে। ওকে, জি জি বুঝতে পারছি। ওকে, নেক্সট আসেন। একটা ওভারঅল গাইডলাইন দেওয়া আছে ফাইনালি এখানে পার্ট ওয়ান এর জন্য। আমি প্রথমে বলেছি যে এখানে তারা 4 থেকে 5 মিনিটের একটা সময় নেয়, আমরা জানি। এবং এই পার্টে আপনাকে 3 বা 4টা টপিকের উপর প্রশ্ন করতে পারে, এবং প্রত্যেক টপিক থেকে 3টা বা 4টে করে প্রশ্ন হবে। যেমন সে বলবে, ধরেন লেটস মুভ বা লেটস টক অ্যাবাউট মিউজিক। হ্যাঁ, সো মিউজিক নিয়ে এখন সে আপনাকে 3টা বা 4টা কোশ্চেন করবে, বলবে যে হোয়াট টাইপ অফ মিউজিক ইউ লাইক মোস্ট, হ্যাঁ, হোয়াটস ইউর ফেভারিট মিউজিশিয়ান, or what type of instrument you actually like to use, which is really used for musical instrument. So এইরকম হিসেবে সে ধরেন মিউজিক নিয়ে 3টা বা 4টা টপিক কথা বলে। দেন সে বলতে পারে যে লেটস টক অ্যাবাউট গেমস। সো গেমস নিয়ে বললো যে হোয়াট টাইপ অফ গেমস ইউ লাইক মোস্ট, আপনি কোন ধরনের খেলা পছন্দ করেন। হ্যাঁ, এরপরে আপনি বললেন যে আই লাইক ক্রিকেট, তো বললো যে হুইজ ইউর ফেভারিট ক্রিকেটার। হ্যাঁ, এরপরে বললো যে ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ, এন্ড ইফ ইউ জাস্ট সে ইয়েস, এন্ড দেন সে বলতে পারে যে হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউ। সো এরকম মানে 3টা বা 4টা টপিকের উপরে আরো 3টা বা 4টা, ওই এক একটা টপিকের উপরে 3টা বা 4টা করে কোশ্চেন করবে। এক্ষেত্রে ধরেন আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, তবে আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে প্রশ্নটা সে রিপিট করবে, এবং সেটা জাস্ট একবারের জন্য, মানে বারবার করা যাবে না এটা। হ্যাঁ, আর বাক্যের কোনো শব্দের অর্থ যদি আপনি বুঝতে না পারেন, সেই শব্দটাকে প্যারাফ্রেজ করতে বললে সেটাও প্যারাফ্রেজ করবে। সেক্ষেত্রেও কিন্তু আহ ওই শুধুমাত্র শব্দটার ক্ষেত্রে পুরো সেন্টেন্স প্যারাফ্রেজ করবে না সে, যে আপনি ওই স্পেসিফিক শব্দটা বুঝতে সমস্যা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু বারবার করা যাবে না, সর্বোচ্চ 1 থেকে 2 বার আর কি। মানে একবারই বেটার, 2 বারে না যাওয়াই ভালো, একবার বলা সর্বোচ্চ। দেন শুধু ইয়েস বা নো বলে উত্তর দেওয়া যাবে না, ফুল অ্যান্সারটা আপনাকে দিতে হবে, ফুল অ্যান্সার দেওয়াটা জরুরি। প্রতি উত্তরে 2 বা 4 লাইনে অ্যান্সার দেওয়া, আমি যেটা শুরু থেকেই বলেছি। অ্যান্ড দেন ফোকাস অন ল্যাঙ্গুয়েজ, নট রিয়েল অপিনিয়ন্স। আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আসলে মিউজিক পছন্দ করেন কিনা। এখন ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট ফর দেম যে আপনি আসলে মিউজিক আদৌ পছন্দ করেন কি করেন না, মানে আপনি আসলে রিয়েল অ্যান্সার দিচ্ছেন নাকি ফলস দিচ্ছেন, ইটস ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট যে আপনি অ্যান্সার যেটা দিচ্ছেন সেটাকে কতটা
গোছালো ভাবে দিতে পারছেন, কতটা প্রেজেন্টেশনটা আউটস্ট্যান্ডিং হচ্ছে, কত চমৎকার হচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট। সো যার কারণে জাস্ট থার্ড সাজেশনটা হচ্ছে ফোকাস অন ল্যাঙ্গুয়েজ নট রিয়েল অপিনিয়ন্স। আপনার ল্যাঙ্গুয়েজের জুয়েলারি গুলো কত চমৎকার হচ্ছে, আপনি কোয়েসিভ ডিভাইসেস ব্যবহার করছেন কিনা, কানেক্টরস ব্যবহার করছেন কিনা, এই জিনিসগুলো আসলে, বা আপনার ভোকাবুলারি রেঞ্জটা কেমন, এইগুলো আসলে জরুরি। ওকে, সো নেক্সট আমরা যদি নেক্সট যাই, কি বলা হচ্ছে দেখেন, কিছু স্ট্র্যাটেজিস নিয়ে ডিসকাশন করা হচ্ছে। খেয়াল করতে হবে যে আমি শুরু থেকেই বলতেছি একটা কথা, যে অ্যান্সার গুলা ছোট না করে একটু বড় করা। আর আপনি যখন অ্যান্সার গুলো বড় করবেন, এতে করে আপনার স্কোর বাড়বে। রিজনটা কি? ইটস প্রুভ দ্যাট ইউ হ্যাভ capability to explore your sentences, to generating your ideas, and definitely you have capability to uh, generate your ideas and it's connect actually logically, and it is very important to prove you যে আপনি আসলে এই একটা পয়েন্টকে নিয়ে সামনে আগাইতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন, এই ক্যাপাবিলিটিটা আপনার আছে। জাস্ট ইউ হ্যাভ টু প্রুভ ইট, আপনাকে এটা প্রুভ করতে হবে। যার কারণে আপনি একটু বাড়িয়ে অ্যান্সার দেওয়াটা ভালো। যেমন এখানে জাস্ট একটা অ্যান্সার দেওয়া আছে যে ডু ইউ প্রিফার ফিজিক্যাল এক্সারসাইজ, এটার ব্যাড রেসপন্স কি? ইয়েস। বেটার রেসপন্স কি? Yes, I like physical exercise. This is because it gives me energy, refreshes my body and soul, and helps me remain good looking. এটা হচ্ছে better response. The great response টা কি? আরো better response. Well, I like to do fitness for some reasons. The main reason I enjoy doing physical exercise is that I think it works as a source of energy for me when I feel exhausted. I would also like to point out that morning walks is a great way to get refreshed because it allows me to take a breath of fresh air and listen to the chirping of birds. Finally, although I'm 29 years old now, I'm very often mistaken by people to not be more than 25, and the secret behind this is my regular fitness activities. So এখানে জাস্ট একটা আরো বড় করে বিস্তারিত দেখেন, এখানে দ্য মেইন রিজন বলে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে। আই উড লাইক টু অলসো পয়েন্ট আউট দ্যাট, এটা বলা হয়েছে। ফাইনালি অলদো বলে শেষ করা হয়েছে। এইটার কিন্তু লিস্ট অফ দিস এক্সপ্রেশনস এন্ড কোহেসিভ ডিভাইসেস আমি গত ক্লাসে দিয়ে দিয়েছি আপনাদের স্লাইডে। সো সেখান থেকে ডেফিনেটলি সেই এক্সপ্রেশন গুলো মুখস্থ করে নেওয়া উচিত এবং নিতে হবে। যেমন এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে শোকেজ ইওর ল্যাঙ্গুয়েজ স্কিল। আমি যেটা বলছিলাম যে আপনার ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন আছে আপনার মধ্যে, আপনার ল্যাঙ্গুয়েজের স্কিলটার মধ্যে ভেরিয়েশন আছে, এটা শো করা। এখানে একটা সিম্পলি একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। আপনাকে কেউ কোশ্চেন করে যদি হোয়াটস ইওর ফেভারিট কালার, আপনি কি বলেন? আই লাইক হোয়াইট অর ব্লু, বা মাই ফেভারিট কালার ইজ ব্লু, গ্রিন, সামথিং লাইক দ্যাট। এটা বেটার রেসপন্স কেমন? আই এম ভেরি কিন অন লাইট গ্রিন এন্ড নেভি ব্লু। আপনি শুধু গ্রিন না বলে আপনি বললেন লাইট গ্রিন, শুধু ব্লু না বলে আপনি বললেন নেভি ব্লু, এন্ড দ্যাট মিন্স হচ্ছে আপনার টু দা পয়েন্টে কথা বলার ক্যাপাবিলিটি আছে, আপনার শব্দ ভান্ডার ভালো, লেক্সিক্যাল রিসোর্স ভালো। সো এটা হচ্ছে বেটার রেসপন্স। আর এটার গ্রেট রেসপন্স কেমন হইতে পারে? সো ওয়েল, মাই ফেভারিট কালার ইজ ম্যাজেন্টা. I guess that's because I'm really into bright and bold colors. I like turquoise. I find it to be very relaxing and peaceful color that reminds me of the ocean. Simply, সবাই গ্রিন বলবে, কেউ হোয়াইট বলবে, কেউ ব্ল্যাক বলবে। ইটস ভেরি সিম্পল অ্যান্সার এবং খুবই কমন অ্যান্সার। কিন্তু আপনি যখন বলবেন ম্যাজেন্টা, এটা আসলে খুব লেস কমন কালার, এবং এটা প্রুফ করে যে আপনার ভোকাবুলারির গ্যাদারিংটা ভালো আছে, আপনার স্পেসিফিক কালার নিয়ে বা আপনার রুচিবোধের একটা পরিচয় আর কি, বা টারকোয়াইজ আপনি যখন বলবেন সেটা খুবই চমৎকার হবে। সো এখন থেকে পৃথিবীর কোনো জায়গায় আপনাকে কেউ জিজ্ঞেস করলে আপনি কখনো বলবেন না হোয়াইট বা হচ্ছে ব্ল্যাক বা গ্রিন। ওকে, আপনি আপনার কালো পছন্দ হইতে পারে, কিন্তু আসলে কেউ যখন জিজ্ঞেস করে যে আপনার ফেভারিট কালার কি, আপনি যখন বলবেন ম্যাজেন্টা বা টারকোয়াইজ, ইট প্রুভস দ্যাট যে আপনার আসলে রুচিবোধটা অসাধারণ এবং আপনি মানে খুবই চমৎকার পার্সোনালিটি সম্পন্ন মানুষ, এটা প্রুভ করে। সো এটা আপনাকে আইএলটিএস এর স্কোরের ক্ষেত্রে বুস্ট করবে আর কি। ঠিক আছে, নেক্সট আসেন,
যদি প্রশ্ন একটু কঠিন হয় কিংবা আইডিয়া জেনারেট করতে কষ্ট হলে এক্ষেত্রে কি করা যেতে পারে, ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো হোয়াটস ইউর ফেভারিট মুভি। আপনি বললেন যে ওয়েল, অ্যাজ ইউ আর আস্কিং অ্যাবাউট মাই ফেভারিট মুভি, টু বি অনেস্ট মাই ফেভারিট মুভি ইজ। দেখো তো এই যে ইজ এর আগ পর্যন্ত স্পেসিফিক কোনো অ্যান্সার দেওয়া আছে আপনার ফেভারিট মুভি সম্পর্কে? আছে? নাই ভাই। কোনো স্পেসিফিক না না নাই। অ্যান্সার কিন্তু দিয়েছে জাস্ট শেষে। তো আপনি যখন যদি এই জিনিসটা একটু মুখস্থ করেন, ওয়েল অ্যাজ ইউ আর আস্কিং মি অ্যাবাউট মাই ফেভারিট গেম, ধরেন আপনি বললেন যে গেমের কথাই বলতেছেন, আপনি একটু চিন্তা করার সময় নিচ্ছেন বা একটু আপনি সেন্টেন্সটা বড় করতে চাচ্ছেন। ধরেন এখানে জিজ্ঞেস করলো যে হোয়াটস ইউর ফেভারিট মুভি, না বলে বললো গেম, বা এখানে মুভি না বলে বললো যে ধরেন ফুড। তো আপনি যেটাই করুন কোশ্চেন, আপনি বললেন ওয়েল অ্যাজ ইউ আর আস্কিং মি অ্যাবাউট মাই ফেভারিট ফুড, টু বি অনেস্ট মাই ফেভারিট ফুড ইজ পাস্তা। দেখেন তো ভাই, আপনি যদি বলেন যে মাই ফেভারিট ফুড ইজ পাস্তা, এটা কেমন শোনায়? আর যদি বলেন ওয়েল অ্যাজ ইউ আর আস্কিং অ্যাবাউট মাই ফেভারিট ফুড, টু বি অনেস্ট মাই ফেভারিট ফুড ইজ পাস্তা, কোনটা বেটার? আমি কিন্তু শুরু থেকেই বলতেছি যে আপনাকে এখানে প্রুফ করতে হবে যে আপনার মানে ল্যাঙ্গুয়েজের দক্ষতাটা, ভাষার যে দক্ষতা সেটা আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, এইটা প্রুফ করতে হবে। আইএলটিএস মূলত আপনার ভাষার দক্ষতাকে প্রুফ করার জায়গা। ভেরি সিম্পল। এরপরে দেখেন বলা আছে আজ দ্য এক্সামিনার টু রিপিট দ্য কোশ্চেন। আপনি যদি কোনো একটা কোশ্চেন বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে তাকে রিপিট করার জন্য রিকোয়েস্ট করবেন, কিভাবে করবেন সেই রিকোয়েস্ট করার সেন্টেন্সটা এখানে দিয়ে দেওয়া আছে। তা আপনি কিন্তু জাস্ট বলে দেবেন সরি, সরি বলে আপনি বলতেছেন যে মানে আপনি রিপিট করেন, এটা খুবই ইনফর্মাল ওয়ে, সো এটা বলা যাবে না। So, কিভাবে করা যাবে? আই এম সরি, আই ডিডন্ট কোয়াইট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। কত চমৎকার একটা পোলাইট রিকোয়েস্ট কিন্তু, তাই না? সো এটা কিন্তু শুধু নট অনলি ফর দ্য আইএলটিএস এক্সাম, আপনি যে কোনো জায়গায় গেলে কাউকে কোনো বিষয় রিপিট করার জন্য আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন। এটা আপনার জন্য খুবই আউটস্ট্যান্ডিং একটা এক্সপ্রেশন এবং সেন্টেন্স হইতে পারে। এখানে কিছু স্ট্র্যাটেজিস দেওয়া আছে যে আহ, আপনি আপনার কথাগুলো কিভাবে শুরু করবেন, কিছু মেমোরাইজ ফ্রেজেস। আমরা জানি মেমোরাইজড অ্যান্সার দেওয়া যাবে না, কিন্তু কিছু ফ্রেজ তো আপনার মেমোরাইজ করতেই হবে আপনার অ্যান্সারটাকে আউটস্ট্যান্ডিং করার জন্য। কিন্তু ইউ হ্যাভ টু শো ইট ন্যাচারালি। আপনার এটাকে ন্যাচারালি শো করতে হবে, বলতে হবে, স্পিক ন্যাচারালি অ্যান্ড ফ্লুয়েন্টলি। যেমন ওয়েল দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন, ধরেন একটা কোশ্চেন করছে, আপনি বললেন ওয়েল দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং কোশ্চেন। আবার খেয়াল করবেন সে ধরেন আপনার গ্র্যান্ড মাদার নিয়ে কথা বলতেছে। আপনি আপনার গ্র্যান্ড মাদার ধরেন পৃথিবীতে নাই। সো সে বললো যে আপনার গ্র্যান্ড মাদার সম্পর্কে কিছু বলেন। তো আপনার পৃথিবীতে নাই, সে মারা গেছে, সে বেঁচে আছে কি মারা গেছে, ধরেন মারা গেছে, কারণ তার মারা যাওয়ার ঘটনাটার ক্ষেত্রে তার আপনি বলতে পারবেন না যে ইটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। তো আপনি বলবেন যে ইটস রিয়েলি প্যাথেটিক ফ্যাক্ট ফর মি, এইভাবে করে বলতে পারেন সিচুয়েশন বেস করে। আবার যখন ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে টেল মি সামথিং অ্যাবাউট ইউর hobby, or tell me something about a traveling history which is really memorable to your life. So আপনি বলতে পারেন যে it's a really interesting question. But oh, I'm not sure about that. Let me think of minute. Oh, yes, it is. অথবা with regards to your question, I would have to say that. এভাবে করে আপনি শুরু করতে পারেন। সো এখানে জাস্ট এই এক্সপ্রেশন গুলো দেওয়া হয়েছে, আপনি জাস্ট এটাকে ব্যবহার করে বলতে পারেন। সো ভেরি সিম্পলি আপনার এখানে আরো কিছু স্ট্র্যাটেজি দেওয়া আছে, যে স্ট্র্যাটেজি গুলো আপনারা একটু ফলো করতে পারেন। যে এখানে যেমন কিছু এক্সাম্পল কোশ্চেন দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল কোশ্চেন। যেমন আহ, আমাদের আসলে অনেক বড় সমস্যা হয় যে আমরা যখন আমরা কোশ্চেন করি যে টেল মি অ্যাবাউট সামথিং ইওর হোম টাউন, আপনার হোম টাউন নিয়ে আপনি কিছু বলেন, আমরা আসলে এই হোম টাউন নিয়ে বলতে গিয়ে একটু সমস্যায় পড়ি। এখানে একটা এক্সাম্পল কোশ্চেন দেওয়া আছে, মডেল অ্যান্সার হোম টাউন সম্পর্কে, এইটার মতো করে আপনারা নিজেদের মতো করে একটা অ্যান্সার রেডি করতে পারেন। যেমন I come from Dhaka. I have lived there from all of my life. I would like to begin by saying that the capital of Bangladesh and also the cultural center
On top of that, I can also add that it is an extremely crowded place, possibly even on most congested city in Asia. The roads are so jammed that even the local face problems finding their way around. Finally, I would also like to mention that it offers splendid examples of contemporary architecture. সো এখানে আপনি খুব চমৎকার করে এইটাকেও দিতে পারেন, বা আপনি আপনার মতো করে আপনার হোম টাউন সম্পর্কে বলতে পারেন। ধরেন আপনার হোম টাউন ঝিনাইদহ, তা আপনি যদি বলেন না আমার হোম টাউন যশোর, এটাতে তার কিন্তু কোনো সমস্যা নেই। মেনলি হচ্ছে যে আপনি যদি যশোর সম্পর্কে, যশোর বলে যদি যশোর সম্পর্কে 2 লাইন বেশি বলতে পারেন, ভালো করে বলতে পারেন, সো এটাতে কোনো সমস্যা নেই, ওইটাই বলেন। বা আপনার হোম টাউন যশোর, আপনি বললেন যে ঢাকা, ঢাকা সম্পর্কে যদি আপনার 2 লাইন বলার দক্ষতা বেশি থাকে, সো আপনি ঢাকায় বলেন, আপনার যশোর বলার দরকার নেই। মেনলি হচ্ছে আমি অলরেডি বলেছি যে রিয়েল অ্যান্সারের থেকে অ্যান্সারের ওয়েটা, এটা ইম্পর্টেন্ট, এটাকে খেয়াল করতে হবে। এখানে দেখেন কিছু দেওয়া আছে যে স্টার্টিং, যেমন রিডান্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, একটু আগে যে ভাই কোশ্চেন করলেন যে আসলে আমরা আহ, একটু যে এও করি বা হচ্ছে কিছু রিডান্ডেন্সি হয়, সো এই জায়গাটাতে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। যেমন দেখেন আমরা এখানে দিয়েছি, যেমন ওকে, দেন, অ্যাকচুয়ালি, অলরাইট, ওয়েল, ইউ নো, এগুলো ব্যবহার করতে পারি। আর যখন আপনি ফার্স্ট পয়েন্ট নিয়ে কথা বলবেন, তখন আপনি কিভাবে শুরু করবেন, একদম শুরুতে যে ওকে, I would like to begin by saying, oh well, the first thing I would like to mention is, অথবা বলতে পারেন যে all right, the main thing you need to know is, এটা বলে আপনি প্রথম লাইন বললেন। সেকেন্ড লাইন বলার ক্ষেত্রে আপনি on top of that, বা I can also add that, another interesting point, এবং থার্ড পয়েন্টের ক্ষেত্রে ফাইনালি I would also like to mention, বা and I shouldn't forget mention, দেন এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, it's all about the high band score, for getting the high band score 7, 7.5 or 8, ঠিক আছে। সো এটা খুবই চমৎকার একটা স্লাইড আপনাদের জন্য। সো এই স্লাইডটা আশা করা যায় আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস এখানে বলা আছে, দেখেন প্রশ্ন কমন পড়বে, এটা মাথা থেকে বাদ দিতে হবে। তবে খুব সিম্পলি কিছু জিনিস আপনার কমন থাকবে, যেমন আপনার জব, আপনার স্টাডি, হোম, হ্যাঁ, হোম টাউন, প্রেজেন্ট অ্যাড্রেস বা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এইগুলা নিয়ে আপনার কোর্সে থাকবেই। সো এই কারণে আমরা এখানে কি করতে পারি, এখানে কিছু প্র্যাকটিসের কিছু কিছু কোশ্চেন দেওয়া হচ্ছে, এই কোশ্চেন গুলো নিয়ে আপনারা বাসায় কাজ করতে পারেন। এবং ফাইনালি ধরেন আপনার জব সম্পর্কে কিছু কোশ্চেন করছে, জব সম্পর্কে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। যেমন ডেডলাইন বলতে কি বোঝায়, যে টু ফিনিশ এ প্রজেক্ট বাই স্পেসিফিক টাইম। অকুপেশন বলতে টাইপ অফ জব কে বোঝাচ্ছে। ওভার টাইম নিডিং টু ওয়ার্ক বিয়ন্ড ইউর নর্মাল ওয়ার্কিং আওয়ার্স, এটা বোঝাচ্ছে। সো এইভাবে করে এখানে আরো কিছু মিনিং দেওয়া আছে, ওয়ার্ড মিনিং দেওয়া আছে, যেটা আপনাদের জন্য কাজে আসবে। যেমন ক্যাজুয়াল মানে রিল্যাক্স এন্ড নট ফলোইং স্ট্রিক্ট রুলস। এক্সাস্টিং মানে টায়ারিং। ফর্মাল মানে অবজারভেশন অফ কনভেনশনাল ফর্মস এন্ড রুলস। তো এই জিনিসগুলা এখানে যেমন গোল্ডেন অপরচুনিটি দেওয়া আছে, হ্যাঁ, মানে হচ্ছে এক্সেলেন্ট অপরচুনিটি, ঠিক আছে। সো এই ওয়ার্ড গুলার মিনিং সহ আমরা পড়তে পারি। তো যে ভাইরা গতদিন বলেছিলেন যে মিনিং দেওয়ার ব্যাপারে, আমি আজকের স্লাইডের পরে আশা করা যায় তাদের মিনিং নিয়ে আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। কারণ হচ্ছে এখানে অনেক ভোকাবুলারিজ নিয়ে কথা বলা হয়েছে, অনেক ডিসকাশন করা হচ্ছে, রাইট। সো এটা হচ্ছে বিষয়। আর আজকের স্লাইডের এই পর্যন্ত, কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। বা কোনো স্লাইড যদি বুঝতে সমস্যা হয় আমাকে বললে আমি এটা ব্যাকে গিয়ে আপনাদেরকে আবার বলবো, কোনো বিষয়ে জানার থাকলে। আহ, ভাইয়া, এই যে আপনি তো অনেক বিষয় দেখালেন, মানে কিভাবে শুরু করব, মাঝখানে কি বলবো, কিংবা একটা সেন্টেন্স শেষ করে পর একটা সেন্টেন্স কিভাবে শুরু করব। হ্যাঁ, এখন এই বিষয়টা মানে নিজের মধ্যে অ্যাডাপ্ট করব কিভাবে, মানে এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে একদিনে তো আসলে অ্যাডাপ্ট করা সম্ভব না। এগুলো কি আসলে রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাকি অন্য কোনো ওয়ে আছে যে এভাবে প্র্যাকটিস করলে জিনিসটা দ্রুত অ্যাডাপ্ট হবে এরকম? গ্রেট। আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, টোটাল পার্ট 1 এর জন্য আমাদের 2টা স্লাইড। কয়টা স্লাইড? 2টা। দুইটা। এখন কথা হচ্ছে দুইটা। যে, আপনি তো আজকেই বা নেক্সট মান্থে এক্সাম দিবেন না, রাইট? ধরেন আরো 4 মাস বা 5 মাস আপনার কাছে সময় আছে কিন্তু, তাই না? বা 3 মাস বা 4 মাস।
জি। এখন আপনি খুব সিম্পলি শুরু থেকে যেটা করতে হবে যে আপনি পার্ট ওয়ান নিয়ে কাজ করবেন আগে। কোন পার্টটা নিয়ে? ধরেন এই দুইটা স্লাইড নিয়ে আপনি মিনিমাম 1 সপ্তাহ কাজ করবেন। ঠিক আছে? মানে এটাকে জাস্ট আপনার মধ্যে অ্যাডাপ্ট করার জন্য যে কাজটি করতে হবে যে স্পেসিফিক ধরে ধরে যে আপনি একটা সেন্টেন্সকে আপনি একটা নিজেই নিজে একটা কোশ্চেন করেন। আমি ধরেন আপনাকে একটা কোশ্চেন করতেছি যে হোয়াটস ইউর ফেভারিট গেম। হ্যাঁ, তো আপনার ফেভারিট গেমটা কি? এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি রেডি করবেন সুন্দর করে নিজে নিজে, এবং এখানে যেই এক্সপ্রেশন এই এক্সপ্রেশন গুলাকে ব্যবহার করে করে এই অ্যান্সার গুলাকে রেডি করবেন। ঠিক আছে? এবং এইটার এই স্লাইডটা আপনাকে আসলে অনেক দিন ধরেই পড়তে হবে। এবং আমি বলেছি যে আমার এই স্লাইড গুলার মধ্যে মানে এই যে দুইটা স্লাইড গতকাল এবং আজকের মধ্যে, যারা গতকালকে এবং আজকে দুইটাতে ছিলেন, আই থিঙ্ক আপনাদের জানা মানে আইডিয়া পেয়ে যাওয়ার কথা যে স্পিকিং এর পার্ট ওয়ান এর একটা সিঙ্গেল ওয়ার্ডও কোনো জায়গায় কোনো বাদ নাই। কোনো এক্সট্রা করে কোনো বই পড়া লাগবে না। শুধুমাত্র প্র্যাকটিসের জন্য মাক্কার আইএলটিএস স্পিকিংটাকে আমি সাজেস্ট করি। আপনাদের কি মনে হইতেছে আর কোনো কিছু বাকি আছে এখানে পড়ছে কিনা, কিছু মনে হচ্ছে কিনা? স্লাইডে A to Z এভরিথিং এখানে দেওয়া আছে। জাস্ট এটাকে আপনি নিজের মধ্যে অ্যাডাপ্টেশনের মধ্যে নিয়ে আসে এবং মেইনলি এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যেমন আমি আপনি যখন আমার সাথে প্র্যাকটিস করবেন, আমি আপনাকে ধরাই দিব, বা হচ্ছে আপনি যখন আপনার কোনো পার্টনারের সাথে প্র্যাকটিস করবেন, খুব সহজেই আপনার ভুলটা হয়তো আপনার কাছে ধরা পড়বে না, কিন্তু আরেকজনের সামনে আপনার ভুলটা ধরা পড়াটা খুব সহজ। যার কারণে আপনি পার্টনারের সাথে যার সাথে প্র্যাকটিস করছেন, সে আপনাকে ধরাই দিল, আপনি তারটা ধরিয়ে দিলেন যে এখানে কিভাবে বলা যেত, আরো বেটার ওয়েটা কি, এভাবে করে। আর আমি স্টুডেন্টদেরকে বলি যে যদি আপনি একান্তই পার্টনার পাচ্ছেন না, সমস্যা নেই, পার্টনার পাওয়ার দরকার নেই। এখন আসলে পার্টনার না হলেও সমস্যা হয় না। আপনি একটা টপিক নিয়ে বা একটা কোশ্চেনের অ্যান্সার দিলেন, 1 মিনিটের একটা অ্যান্সার। সো ওই 1 মিনিটের অ্যান্সার আপনি আপনার মোবাইলে রেকর্ড করে আপনি নিজেই আপনার অ্যান্সারটা শুনলেন। মেইনলি আপনি যখন বলছেন তখন খুব সহজেই আপনার ভুলগুলো আপনার মধ্যে ধরা পড়ছে না, কিন্তু আপনি আপনার কথাটাই যখন আপনি পরবর্তীতে শুনবেন রেকর্ডিংটা, তখন আবার খুব সহজেই সেটা ধরা পড়বে। এভাবে বেশ কিছু ওয়ে আছে বা ক্রাইটেরিয়া আছে আসলে, সেই ক্রাইটেরিয়া গুলোকে আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? দ্যাটস ইট। আর কারো কোনো বিষয় স্পেসিফিক জানার আছে? সালামু আলাইকুম। আসসালাম, জি রাকিব ভাই বলেন। টপিকের বাইরে গিয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো ক্লাস করতেছি র্যান্ডম, তো আমাদের মনে হয় যে একটু যদি পরীক্ষার কোনো ব্যবস্থা থাকতো যে আমরা আসলে আসলে কতটুকু আগাচ্ছি বা আমাদের ইমপ্রুভ কতটুকু হচ্ছে, আমার সেই বিষয়টাতে একটু ইয়ে করলে কেমন হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো হয়। ডেফিনেটলি আমরা এটা করতে পারি। ঠিক আছে? আর সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে আহ, প্রত্যেকটা ক্লাসেই মানে ছোটখাটো হোমওয়ার্ক দিই। এখানে মোটামুটি কয়েকজন ভাই অলরেডি হোমওয়ার্ক দেন, তো অনেকেই আসলে দেন না। তো এই যে যারা দেন না তারা আসলে অনেক দূর পিছিয়ে যান। ঠিক আছে? মেইনলি আসলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, আইএলস এর যে কোনো ইনস্টিটিউশন তারা আসলে যেটা করে, নট অনলি ফর দ্য অনলাইন ক্লাস, আমাদের যারা অফলাইনে ক্লাস করে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম, যে আমরা তাদেরকে হোমওয়ার্ক দিই, তারা আমাদেরকে হোমওয়ার্ক দেখায় বা ই করে। আলটিমেটলি প্রতিষ্ঠান আপনাকে গাইডলাইন দিতে পারবে। আলটিমেটলি যে কাজটি করা, হোমওয়ার্ক করা, প্র্যাকটিস করা, বাসায় এটা নিয়ে কাজ করা, এই কাজটি কিন্তু আপনাদেরকেই করতে হবে। পৃথিবীতে কোনো আইএলস এর প্রতিষ্ঠানকে আপনার মানে আপনার লেখাটা লিখে দিতে পারবে যদি আপনি যতক্ষণ না লিখবেন? আপনার স্পিকিংটা বলে দিতে পারবে যতক্ষণ আপনি নিজে স্পিকিং না করবেন? তো এটা জরুরি, আমাদের হোমওয়ার্ক গুলো আপনারা দেন। আর ডেফিনেটলি আমাদের এক্সামও নিব, আমরা নেওয়া উচিত। ঠিক আছে? আপনাদের অবস্থানটা জাস্টিফাই করার জন্য অবশ্যই নেওয়া উচিত ইনশাল্লাহ। আমি এটা আমরা নোটে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি, আর কারো কোনো বিষয় ভাই? আতিক ভাই, কি বুঝতে কোনো সমস্যা হয়েছে?
না ভাই, বুঝছি, সবকিছু বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। সো আমার মনে হয় যে যদি কোনো বিষয়ে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা ডিসকাশন করতে পারেন। আপনারা কি গতদিন প্র্যাকটিস করেছেন প্র্যাকটিসের টাইমে? জি ভাই, আমি আর শাইনুর ভাই একটু কন্ট্যাক্ট করছিলাম আমরা। আচ্ছা, তো সেক্ষেত্রে তো উনি আপনারা একদিন ব্যস্ত গ্রুপেই ছিল মেসেজ আর আমি দিবেন, গ্রুপেই মেসেজ দিবেন। গতকালকে একটু ট্রাভেলে ছিলাম। হ্যাঁ। পার্সোনালি না, আপনার গ্রুপেই মেসেজ দিবেন, ঠিক আছে? জি ভাই, ইনশাল্লাহ। গ্রুপে লিংক দিয়ে দিবেন, সবাই সেখানে যুক্ত হবে। অর্থাৎ শনি সম্ভব যে আমাদের গ্যাপ, যে গ্যাপের ডেটে, এই ডেটে আপনারা স্পিকিংটা প্র্যাকটিসের জন্য আমরা যেই আপনাদেরকে গ্রুপে যুক্ত করছি সেই গ্রুপের সকলে আপনারা প্র্যাকটিসে যুক্ত হবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আতিক ভাই এবং শাহিনুর ভাই দুইজন ভাই মডারেট করবেন, করে আমাদের এই প্র্যাকটিস সেগমেন্টটা সেশনটা চালাবেন। আর সময় সুযোগ হলে অবশ্যই আমিও যুক্ত হবো ইনশাল্লাহ, ঠিক আছে? আসলে লেকচার শিটটা অনেক বড় তো ভাই, পড়তে আসলে 1-2 দিন সময় লাগতেছে, ওই হ্যাঁ, জন্যই মানে অনেকেই এটা ব্যস্ত। এটা খুবই এটা হ্যাঁ। খুবই সিম্পল যে এই লেকচার শিটটা আসলে বড়, এবং এই লেকচার শিটের বাইরে আসলে আপনার আর নতুন করে কিছু জানা লাগবে না, বুঝছেন কিনা ভাই? মানে আইএলটিএস জি এর ভাই, হ্যাঁ। স্পিকিং যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আমার টোটাল এই লেকচারের মধ্যে পুরো জিনিসটা চলে আসছে। মানে এই লেকচার জি শিটের ভাই, বাইরে চমৎকার লেকচার শিট, অনেক ভালো লাগতেছে। জি জি। মানে লেকচার শিটটা অনেক চমৎকার, দেখে ভালো লাগতেছে, যে মনে হয় এটা যদি ভালোভাবে আমরা কভার করতে পারি আপনি ইনশাল্লাহ তো ভালো করতে লেকচার পারবো। শিটটাকে যদি একটু ভালো করে সময় দিয়ে এটাতে ইফোর্ট দিতে পারেন, ইটস এনাফ। মানে কিছু জানার থাকবে না। মানে এই লেকচারটা যদি আমি আপনাকে এখন নাও বলতাম, শুধু লেকচার শিটটা দিতাম, একজন স্টুডেন্ট শিটটা পড়লেও মোটামুটি 80% কাভার হয়ে যাবে, এমন আর কি এই লেকচার শিটটা, ঠিক আছে? তো আশা জি করছি ভাই। আপনারা একটু লেকচার শিটটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। যদি স্পেসিফিক কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে আমাকে নক দিতে পারবেন সরাসরি। এই ফ্লোরটা আপনাদের সকলের আছে। সো আমার মনে হয় আজকে অলরেডি আমরা টাইমটা পাস করে ফেলেছি। আর আহ, আহ, আমার জন্য একটু কঠিন হবে আজকে আরো সময় দেওয়াটা। আর নেক্সট দিন আমরা অবশ্যই প্র্যাকটিস করব লেকচারের পরে। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল আপনাদের প্র্যাকটিসের সময় আতিক ভাই আপনি একটা লিংক দিবেন আলাদা, হ্যাঁ? আমাদের এই লিংকটাতে কালকে অন্য ক্লাস আছে, তো আপনি ওকে অন্য ভাই। ব্যাচের ক্লাস আছে, দ্যাটস ওয়াই আপনি একটু আপনি যে কোনো একটা লিংক দিয়ে একটু প্র্যাকটিস সেশনটা চালাবেন, হ্যাঁ? ওকে ভাই, ইনশাল্লাহ। জি, ঠিক আছে। ঠিক আছে। আর সালাম। কারো কোনো বিষয় না থাকলে আমরা শেষ করব। জি, সো তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।